শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলেই যে কারণে যে জন্যে এই আমাদের চ্যানেলের এই আয়োজন, সেটা একান্তই আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে। এটা যে অনেককেই দেখতে হবে, আসলে তাদেরকেই দেখতে বলছি আমরা যারা এটা দ্বারা উপকৃত হবে। এটা একেবারেই কোনো বাণিজ্যিক বিষয় নয়, একান্তভাবেই ভালো লাগা থেকে কিছু কিছু বিষয় পড়ছি। আমার সেই পড়াটা এবং পড়ানোটা যদি কোনো শিক্ষার্থীর কোনো কাজে লাগে, একজনও যদি উপকৃত হয়, দুজনও যদি উপকৃত হয়, সেটাই আমাদের প্রাপ্তি। এবং এর যে অনেক মানুষ দেখবে, প্রচুর ভিউজ হবে, ইউটিউব চ্যানেলগুলোর যে কাজ, এটা কিন্তু সেই উদ্দেশ্যে একদমই নিবেদিত নয়। এটা একান্তভাবেই নিবেদিত, যেহেতু এখন স্মার্টফোনটা সমস্ত শিক্ষার্থীদের হাতে হাতে আছে। তারা যদি আমাদের এই পড়ানোটা শুনে কোনোভাবে উপকৃত হয়, একটা নতুন শব্দও যদি সে শিখতে পারে, সাহিত্যের প্রতি তার যদি একটু অনুরাগ জন্ম নেয় নতুন করে, আগে যা ছিল তার থেকে একটু যদি বেশি হয়, তাহলে সেটাই আমাদের এই শিখন ও শিক্ষণ নামক চ্যানেলের সার্থকতা। এটা একান্তভাবেই শিক্ষার্থীদের ভালো উপকারের কথা ভেবে, যারা সাহিত্য পাঠক আছে তাদের কথা ভেবে, যদি আমি হয়তো পড়ার সুযোগ সময় হয়ে উঠছে না অনেকের, তারা যদি একটু চ্যানেলের ভিডিওগুলো শোনে, তাহলে হয়তো সেই বিশেষ সাহিত্য রচনাটি সম্পর্কে কোনো একটু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। এরকম একটা ভাবনা থেকেই আমরা আজকে পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের একটি বিশেষ ছোট গল্প, এক রাত্রি। আমরা এটা প্রথমে পড়ে নিচ্ছি, তারপরে এটা নিয়ে আমাদের কিছু ভাবনা একটু লিপিবদ্ধ করা ছিল, একদম সেটাও পড়েই যাব, যাতে শিক্ষার্থীদের কাজে লাগে, যদি তারা বারবার করে শুনে নেয়। আর যারা হয়তো বা এক রাত্রি গল্পটির কোনো আলোচনা শুনতে চান, শুনতে আগ্রহী হন, তাদের ক্ষেত্রেও এটা কিছুটা কাজে লাগতে পারে বলেই বিশ্বাস করছি, ধারণা করছি। সেখান থেকেই এক রাত্রি গল্পটা এভাবে শুরু হচ্ছে। এটা উত্তম পুরুষের বলা একটা কথক আছেন একজন, যিনি উত্তম পুরুষেই কথা বলছেন, তিনি এখানে গল্পের সক্রিয় চরিত্র একজন। এক রাত্রি। সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে খুব যত্ন করিতেন, বড় যত্ন করিতেন, এবং আমাদের দুজনকেই একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন। আমাদের দুইজনকে একত্র করিয়া আপনা আপনি বলা বলি করিতেন। আহা, দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম, কিন্তু কথাটার অর্থ একরকম বুঝিতে পারিতাম। সুরবালার প্রতি যে সর্বসাধারণ অপেক্ষা আমার কিছু বিশেষ দাবি ছিল, সে ধারণা আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছিল। সেই অধিকার মদে মত্ত হইয়া তাহার প্রতি যে আমি শাসন এবং উপদ্রব না করিতাম তাহা নহে, সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটিত এবং শাস্তি বহন করিত। পাড়ায় তাহার রূপের প্রশংসা ছিল, কিন্তু বর্বর বালকের চক্ষে সে সৌন্দর্যের কোনো গৌরব ছিল না। এখানে বর্বর বালক কথক নিজেকেই বলেছেন। আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে। এই জন্য সে আমার বিশেষ রূপে অবহেলার পাত্র। আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তাহার ইচ্ছা ছিল আমার হাতটা পাকিলেই আমাকে জমিদারি সেরাস্তার কাজ শিখাইয়া একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করাইয়া দিবেন। কিন্তু আমি মনে মনে নারাজ ছিলাম, রাজি ছিলাম না সেটা করতে। আমাদের পাড়ার নীলরতন যেমন কলিকাতায় পালাইয়া লেখাপড়া শিখিয়া কালেক্টর সাহেবের নাজির হইয়াছে, আমারও জীবনের লক্ষ্য সেইরূপ অত্যুচ্চ ছিল। কালেক্টরের নাজির না হইতে পারি তো জজ আদালতের হেড ক্লার্ক হইব।
এই অত্যুচ্চ মানে অতি উচ্চ ছিল বলাই যেতে পারে। ইহা আমি মনে মনে নিশ্চয় স্থির করিয়া রাখিয়াছিলাম। সর্বদাই দেখিতাম আমার বাপ উক্ত আদালতজীবীদিগকে অত্যন্ত সম্মান করিতেন। নানা উপলক্ষে মাছটা, তরকারিটা, টাকাটা, শিখেটা লইয়া যে তাহাদের পূজা অর্চনা করিতে হইত, তাহাও শিশুকাল হইতে আমার জানা ছিল। এই জন্য আদালতে ছোট কর্মচারী, এমনকি পেয়াদাগুলোকে পর্যন্ত হৃদয়ের মধ্যে খুব একটা সম্ভ্রমের আসন দিয়াছিলাম। ইহারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা, ৩৩ কোটির ছোট ছোট নতুন সংস্করণ। বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশ অপেক্ষা ইহাদের প্রতি লোকের আন্তরিক নির্ভর ঢের বেশি। সুতরাং পূর্বে গণেশের যাহা কিছু পাওনা ছিল, আজকাল ইহারাই তাহা সমস্ত পাইয়া থাকেন। আমিও নীলরতনের দৃষ্টান্তে উৎসাহিত হইয়া একসময় বিশেষ সুবিধাযোগে কলিকাতায় পালাইয়া গেলাম। প্রথমে গ্রামের একটি আলাপি লোকের বাসায় ছিলাম, তাহার পরে বাপের কাছ হইতেও কিছু কিছু অধ্যয়নের সাহায্য পাইতে লাগিলাম। লেখাপড়া যথানিয়মে চলিতে লাগিল। ইহার উপর আবার সভা সমিতিতেও যোগ দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে আশু আবশ্যক, এ সম্বন্ধে আমার সন্দেহ ছিল না। কিন্তু কি করিয়া উক্ত দুঃসাধ্য কাজ করা যাইতে পারে আমি জানিতাম না, এবং কেহ দৃষ্টান্তও দেখাইত না। কিন্তু তাহা বলিয়া উৎসাহের কোনো ত্রুটি ছিল না। আমরা পাড়া গেয়ে ছেলে, কলিকাতার ইচড়ে পাকা ছেলের মতো সকল জিনিসকেই পরিহাস করিতে শিখি নাই। সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সভার কর্তৃপক্ষেরা বক্তৃতা দিতেন, আর আমরা চাঁদার খাতা লইয়া না খাইয়া দুপুরে রৌদ্রে টোটো করিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করিয়া বেড়াইতাম। রাস্তার ধারে দাঁড়াইয়া বিজ্ঞাপন বিলি করিতাম। সভাস্থলে গিয়া বেঞ্চি চৌকি সাজাইতাম। দলপতির নামে কেহ একটা কথা বলিলে কোমর বাঁধিয়া মারামারি করিতে উদ্যত হইতাম। শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিত। নাজির শায়েস্তাদার হইতে আসিয়াছিলাম, কিন্তু মটসিনি গরিবল্ডি হইবার আয়োজন করিতে লাগিলাম। এমন সময় আমার পিতা এবং সুরবালার পিতা একমত হইয়া সুরবালার সহিত আমার বিবাহের জন্য উদ্যোগী হইলেন। আমি 15 বৎসর বয়সের সময় কলিকাতায় পালাইয়া আসি। তখন সুরবালার বয়স 8, এখন আমি 18। পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হইয়া যাইতেছে। কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করিয়াছি, আজীবন বিবাহ করিব না। বিবাহ না করিয়া স্বদেশের জন্য মরিব। বাপকে বলিলাম, বিদ্যাভ্যাস সম্পূর্ণ সমাধান না করিয়া বিবাহ করিব না। 2-4 মাসের মধ্যে খবর পাইলাম উকিল রামলোচন বাবুর সহিত সুরবালার বিবাহ হইয়া গিয়াছে। পতিত ভারতের চাঁদা আদায় কার্যে ব্যস্ত ছিলাম। এই সংবাদ অত্যন্ত তুচ্ছ বোধ হইল। এন্ট্রান্স পাস করিয়া ফার্স্ট আর্টস দিব, এমন সময় পিতার মৃত্যু হইল। সংসারে কেবল আমি একা নই, মাতা এবং 2টি ভগিনী আছে। সুতরাং কলেজ ছাড়িয়া কাজের সন্ধানে ফিরিতে হইল। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটা ছোট শহরে এন্ট্রান্স স্কুলের 2nd মাস্টারি পদ প্রাপ্ত হইলাম। মনে করিলাম আমার উপযুক্ত কাজ পাইয়াছি। উপদেশ এবং উৎসাহ দিয়া এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করিয়া তুলিব। কাজ আরম্ভ করিয়া দিলাম। দেখিলাম ভাবি ভারতবর্ষ অপেক্ষা আসন্ন এক্সামিনের তাড়া ঢের বেশি। ছাত্রদিগকে গ্রামার, অ্যালজেব্রার বহির্ভূত কোনো কথা বললে হেডমাস্টার রাগ করে। মাস 2-এর মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হইয়া আসিল। আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে। অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লেজমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেট জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে। লম্ফে ঝম্পে আর উৎসাহ থাকে না। অগ্নিদাহের আশঙ্কায় একজন করিয়া মাস্টার স্কুলের ঘরেতেই বাস করিত।
আমি একা মানুষ, আমার উপরেই সেই ভার পড়িয়াছিল। স্কুলের বড় আটচালার সংলগ্ন একটি চালায় আমি বাস করিতাম। স্কুল ঘরটি লোকালয় হইতে কিছু দূরে একটি বড় পুষ্করিণীর ধারে। চারিদিকে সুপারি, নারকেল এবং মাদারের গাছ, এবং স্কুল গাছের প্রায় গায়েই দুটা প্রকাণ্ড বৃদ্ধ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হইয়া ছায়া দান করিতেছে। একটা কথা এতদিন উল্লেখ করি নাই, এবং এতদিন উল্লেখযোগ্য বলিয়া মনে হয় নাই। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের অনতি দূরে, এবং তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসখী সুরবালা ছিল, তাহা আমার জানা ছিল। রামলোচন বাবুর সঙ্গে আমার আলাপ হইল। সুরবালার সহিত বাল্যকালে আমার জানাশোনা ছিল, তাহা রামলোচন বাবু জানিতেন কিনা জানি না। আমিও নূতন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করিলাম না, এবং সুরবালা যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনরূপে জড়িত ছিল সে কথা আমার ভালো করিয়া মনে উদয় হইল না। একদিন ছুটির দিনে রামলোচন বাবুর বাসায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছি। মনে নাই কি বিষয় আলোচনা হইতেছিল। বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে। তিনি যে সেজন্য বিশেষ চিন্তিত এবং ম্রিয়মাণ ছিলেন তাহা নহে, কিন্তু বিষয়টা এমন যে তামাক টানিতে টানিতে এ সম্বন্ধে ঘণ্টাখানেক দেরেক অনর্গল শখের দুঃখ করা যাইতে পারে। এমন সময় পাশের ঘরের অত্যন্ত মৃদু একটা চুরির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম। বেশ বুঝিতে পাইলাম জানালার ফাঁক দিয়ে কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে। তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল। বিশ্বাস, সরলতা এবং শৈশব প্রীতিতে ঢল ঢল দুখানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি। সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল, এবং বেদনায় ভিতরটা টন টন করিয়া উঠিল। বাসায় ফিরিয়া আসিলাম, কিন্তু সেই ব্যথা রহিয়া গেল, সেই ব্যথা লাগিয়া রহিল। লিখি পড়ি, যাহা করি কিছুতেই মনের ভার দূর হয় না। মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুলিতে লাগিল। সন্ধ্যাবেলায় একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম, এমনটা হইল কেন? মনের মধ্যে হইতে উত্তর আসিল, তোমার সে ছোটবেলা কোথায় গেল? আমি প্রত্যুত্তর বলিলাম, আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি। সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে? মনের ভিতর কে বলিল, তখন তাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে। এখন মাথা কুড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকু পাইবে না। সেই শৈশবের সুরবালা তোমার যত কাছেই থাকুক, তাহার চুরির শব্দ শুনিতে পাও, তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝখানে বরাবর একখানি দেয়াল থাকিবে। আমি বলিলাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনিলাম, সুরবালা আজ তোমার কেহই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত? সে কথা সত্য, সুরবালা আমার কি না হইতে পারিত? আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগিনী হইতে পারিত। সে আজ এত দূর, এত পর, আজ তাহাকে দেখা নিষেধ, তাহার সঙ্গে কথা কওয়া দোষ, তাহার বিষয়ে চিন্তা করা পাপ। আর একটা রামলোচন কোথাও কিছু নাই, আর একটা রামলোচন কোথাও কিছু নাই, হঠাৎ আসিয়া উপস্থিত, কেবল গোটা দুয়েক মুখস্থ মন্ত্র পড়িয়া সুরবালাকে পৃথিবীর আর সকলের নিকট হইতে এক মুহূর্তে ছো মারিয়া লইয়া গেল। আমি মানব সমাজে নূতন নীতি প্রচার করিতে বসি নাই, সমাজ ভাঙিতে আসি নাই, বন্ধন ছিঁড়িতে চাই না। আমি আমার মনের প্রকৃত ভাবটা ব্যক্ত করিতেছি মাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয়, তাহার কি সবই বিবেচনা সঙ্গত? রামলোচনের গৃহভৃত্তির ভিত্তিতে
ভিত্তির আড়ালে যে সুরবালা বিরাজ করিতেছিল, সে যে রামলোচনের অপেক্ষাও বেশি করিয়া আমার, একথা আমি কিছুতেই মন হইতে তাড়াইতে পারিতেছিলাম না। এরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত এবং অন্যায়, তাহা স্বীকার করি, কিন্তু অস্বাভাবিক নয়। এখন হইতে আর কোনো কাজে মনোসংযোগ করিতে পারি না। দুপুরবেলায় ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করিতে থাকিত, বাইরে সমস্ত ঝাঝা করিত, ঈষৎ উত্তপ্ত বাতাসে নিম গাছের পুষ্পমঞ্জরীর সুগন্ধ বহন করিয়া আনিত, তখন ইচ্ছা করিত কি ইচ্ছা করিত জানি না, এই পর্যন্ত বলিতে পারি, ভারতবর্ষের এই সমস্ত ভাবী আশাস্পদ দিগের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া জীবনযাপন করিতে ইচ্ছা করিত না। স্কুলের ছুটি হইয়া গেলে আমার বৃহৎ একলা ঘরে থাকিতে মন টিকিত না, অথচ কোনো ভদ্রলোক দেখা করিতে আসিলে অসহ্য বোধ হইত। সন্ধ্যাবেলায় পুষ্করিণীর ধারে সুপারি নারিকেলের অর্থহীন মর্মরধ্বনি শুনিতে শুনিতে ভাবিতাম, মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল। ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। তোমার মতো লোক সুরবালার স্বামীটি হইয়া বুড়া বয়স পর্যন্ত বেশ সুখে থাকিতে পারিত, তুমি কিনা হইতে গেলে গাড়িবাল্ডি এবং শেষে একটি পাড়াগে স্কুলের সেকেন্ড মাস্টার। আর রামলোচন রায় উকিল, তাহার বিশেষ করিয়া সুরবালারই স্বামী হইবার কোনো জরুরি আবশ্যক ছিল না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাহার পক্ষে সুরবালাও যেমন, ভবশঙ্করীও তেমন। সেই কিনা কিছুমাত্র না ভাবিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হইয়া দিব্য 5 টাকা রোজগার করিতেছে। যেদিন দুধে ধোয়ার গন্ধ বের হয় সেদিন সুরবালাকে তিরস্কার করে, যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সুরবালার জন্য গহনা গড়াইতে দেয়, বেশ মোটা সোটা চাপ কান পড়া, কোনো অসন্তোষ নাই। পুষ্করণীর ধারে বসিয়া আকাশের তারার দিকে চাহিয়া কোনোদিন হাউতাস করিয়া সন্ধ্যা যাপন করে না। রামলোচন একটা বড় মোকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়াছে। আমার স্কুল ঘরে আমি যেমন একলা ছিলাম, সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধ করি সেই রূপে একা ছিল। মনে আছে সেদিন সোমবার সকাল হইতেই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া আছে। বেলা 10টা হইতে টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ করিল। আকাশের ভাবগতিক দেখিয়ে হেডমাস্টার সকাল সকাল স্কুলে ছুটি দিলেন। খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনে সমস্ত দিন আকাশময় আনাগোনা করিয়া বেড়াইতে লাগিল। তাহার পরদিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে ঝড় আরম্ভ হইল। যত রাত্রি হইতে লাগিল, বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়িতে চলিল। প্রথমে পূর্ব দিক হইতে বাতাস বহিতেছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিক দিয়া বহিতে লাগিল। এ রাত্রে ঘুমাইবার চেষ্টা করা বৃথা। মনে পড়িল এই দুর্যোগের সুরবালা ঘরে একলা আছে। আমাদের স্কুল ঘর তাহাদের ঘরের অপেক্ষা অনেক মজবুত। কতবার মনে করিলাম তাকে স্কুল ঘরে ডাকিয়া আনিয়া আমি পুষ্করিণীর পাড়ের উপর রাত্রি যাপন করিব, কিন্তু কিছুতেই মন স্থির করিয়া উঠিতে পারিলাম না। রাত্রি যখন 1টা-1:30 হইবে, বানের ডাক শোনা গেল, সমুদ্র ছুটিয়া আসিতেছে। ঘর ছাড়িয়া বাহির হইলাম, সুরবালার বাড়ির দিকে চলিলাম। পথে আমাদের পুষ্করিণীর পাড়ে, সে পর্যন্ত যাইতে না যাইতে আমার হাঁটু জল হইল। পাড়ের উপর যখন উঠিয়া দাঁড়াইলাম, তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ আসিয়া উপস্থিত হইল। আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উচ্চ হইবে। পাড়ের উপরে আমিও যখন উঠিলাম, বিপরীত দিক হইতে আর একটা লোক উঠিল। লোকটি কে, তাহা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা হইতে পা পর্যন্ত বুঝিতে পারিল, এবং সেও যে আমাকে জানিতে পারিল তাহাতে আমার সন্দেহ নাই। আর সমস্ত জলমগ্ন হইয়া গেছে, কেবল হাত 5-6 দ্বীপের উপর আমরা দুটি প্রাণী আসিয়া দাঁড়াইলাম। তখন প্রলয়কাল। তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত প্রদীপ নিবিয়া গেছে। তখন একটা কথা বলিলেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথাও বলা গেল না।
কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না, কেবল দুইজনে অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল। আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই। কবেকার সেই শৈশবে সুরবালা কোন এক জন্মান্তর, কোন এক পুরাতন রহস্যান্ধকার হইতে বাসিয়া এই সূর্যচন্দ্র আলোকিত লোক পরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল। আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ঙ্কর জনশূন্য প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে। জন্মস্রোতে যে নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল, মৃত্যু স্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে। এখন কেবল আর একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে, বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই। সে ঢেউ না আসুক। স্বামী পুত্র গৃহ ধনজন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক। আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, ঝড় থামিয়া গেল, জল নামিয়া গেল। সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল। আমিও কোনো কথা না বলিয়া আমার ঘরে গেলাম। ভাবিলাম, আমি নাজিরও হই নাই, সেরেস্তাদারও হই নাই, গাড়িবল্ডিও হই নাই। আমি ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রি উদয় হইয়াছিল। আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। অসাধারণ সুন্দর এক রাত্রি, একটি রাত্রি কিভাবে অনন্ত রাত্রিতে পরিণত হলো। ছোট গল্প হিসেবে একটি সার্থক ছোট গল্প, একটি বিশেষ চরিত্রের, একটি বিশেষ ভাবনার ধীরে ধীরে অগ্রগমন এবং তার চূড়ান্ত পরিণতি লক্ষ্য করলাম আমরা। 1299 জ্যৈষ্ঠ সংখ্যা সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গল্পটি। ছোট গল্প যে কখনো কখনো কবিতার ব্যঞ্জনায় শাশ্বতের উপলব্ধি জাগাতে পারে, তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি এই গল্পটি থেকে। আসলে বর্ষা প্রকৃতি এবং একটি বিশেষ রাত্রিকে এক অনন্য ভূমিকায় রবীন্দ্রনাথ এখানে উপস্থাপন করেছেন। গল্পটির পরিণতি এবং এই গল্পের নায়কের যে অচরিতার্থ, পরাজিত প্রায় ব্যর্থ জীবন, তা শেষ পর্যন্ত কিন্তু সার্থকতায় পরিপূর্ণ হয়ে উঠেছে এক রাত্রি গল্পে। গল্পটি এক বিশেষ রাত্রির গল্প। এক বিশেষ রাত্রি নির্দিষ্ট মুহূর্তে এসে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত গল্পটি। প্রকৃতি এখানে জীবন্ত এবং প্রত্যক্ষ। সমগ্র কাহিনীর প্রাণবিন্দু বিশেষ একটি রাত্রির অভিজ্ঞতা। গল্পটি কোনো সাংসারিক বা সামাজিক সত্যের বা কোনো তত্ত্বের বাণীও বহন করছে না। গল্পটি একান্তভাবে চরিত্রমূলক। আসলে রবীন্দ্রনাথের অন্যান্য গল্পের নায়কদের থেকে এক রাত্রি গল্পের নায়ক কিন্তু অনেকটা আলাদা। ছেলেবেলা থেকেই সে সম্পূর্ণরূপে যেন বৈষয়িক, একান্তই বাস্তবের জগতে এই নায়কের বিচরণ। রবীন্দ্রনাথ গল্পের কোনো নায়কের কোনো নাম উল্লেখ করেননি। আসলে সে বা এই নায়ক কিন্তু যে কোনো একজন মানুষ নয়, সে আসলে সংবেদনশীল এবং অসংবেদনশীল যে জগৎ, যা আমাদের এদিক থেকে ওদিকে নিয়ে যায়, আমরা দোলাচল থাকি ভাবনা চিন্তায়, সেই দোলাচল মানব সত্তার একটি প্রতিনিধি স্থানীয় চরিত্র বলা যেতে পারে এক রাত্রি গল্পের এই নায়ককে। বাল্যকাল থেকে তার একটা প্রভুত্বের বড় ভঙ্গি ছিল, সে সেটা স্বীকার করেছে। গ্রামের একটি লোকের দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে নায়ক ভেবেছিল
জীবনের সবচাইতে ছোট মানে বাল্যকালে নায়ক ভেবেছিল জীবনের সবচাইতে বড় সার্থকতা হলো কলকাতায় গিয়ে লেখাপড়া শিখে আদালতের নাজির বা হেড ক্লার্ক হওয়া। সেও একদিন বাড়ি থেকে কলকাতায় গিয়ে হাজির হলো, কিন্তু কলকাতায় আসার পরেই বদলে গেল তার জীবনের ধারা, এবং সে কিন্তু অনেকটাই লেখাপড়ার চেয়ে রাজনীতির প্রবল স্রোতে গা ভাসিয়ে দিল। বাস্তবত বৈষয়িকভাবে নাজির বা পেশকার হওয়ার চাইতে রাজনৈতিক নেতৃত্ব গ্যারিবল্ডি বা ম্যাটসিনির মতো হওয়াটাকেই সে জীবনের বৃহত্তর লক্ষ্য বলে মনে করলো। দেশ হিতৈ সোনার দেশের স্বাধীনতার একটা আদর্শ কে সে গ্রহণ করলো, স্বদেশী আদর্শ। এই সময় ঠিক যখন এরকম লেখাপড়ার দিকে না ততটা অগ্রসর হয়ে অনেকটা সে স্বাধীনতার জন্য দেশ হিতৈষী বিভিন্ন দেশীয় স্বদেশীয় সবার সঙ্গে যুক্ত হয়ে সময় দিচ্ছে, ঠিক সেই সময় সুরবালার বাবা এবং নায়কের বাবা তাদের দুজনের মধ্যে বিয়ের ব্যবস্থা পাকাপাকি করতে চাইল। যথাসময়ে নায়কের ডাক পড়লো বাড়ি থেকে, কিন্তু দেশের জন্য নায়ক তখন এতটাই সমর্পিত প্রাণ যে সে কোন রকম ভাবে সুরবালার তার বাল্য সঙ্গিনী সুরবালার সঙ্গে তার যে বিবাহ হোক এই ব্যাপারে সে কোনো উদ্যোগ নিল না, এবং যথা নিয়মে কিছুদিনের মধ্যেই সরকারি উকিল রামলোচন রায়ের সঙ্গে সুরবালা নায়কের বাল্য সঙ্গিনীর বিয়ে হয়ে গেল। আসলে বৃহৎ দেশের কাজে ব্যস্ত, আদর্শের স্বপ্নে বিভোর এবং নাগরিক জীবনে তখন ভীষণ কর্মচঞ্চল এই নায়কের কাছে সুরবালার বিবাহ সংবাদ সেদিন খুবই তুচ্ছ বলেই মনে হয়েছিল। সে যখন এন্ট্রান্স পাশ করে FA পরীক্ষা দিতে চাইছে, তখন তার হঠাৎ মনে হলো বাস্তবত জীবনের অনেক কিছু উপলব্ধি করে তার নায়কের মনে হলো দেশোদ্ধারের চাইতেও আশু আরো অনেক বড় সমস্যা মানুষের জীবনে আছে। ইতিমধ্যে তার বাবা মারা গেল, মা এবং দুটি ভগ্নির দায়িত্ব একদম সরাসরি তার উপর এসে পড়ল। অগত্যা দেশ মাতৃকার সেবা ছেড়ে তিনি নিজের মাতৃকার সেবার কথা ভাবলেন। তখনও ছাত্রদের মনে যে দেশপ্রেম সঞ্চার করতে পারবেন তিনি, এই সাধু ইচ্ছে তার ছিল, কিন্তু এই ব্যাপারে হেডমাস্টার তাকে একদমই উৎসাহ দেননি। আসলে শেষ পর্যন্ত এই নায়ক নিজের ব্যর্থতা উপলব্ধি করতে পেরেছে, এবং এখানে তারই উক্তি মনে মনে যে আমাদের মতো প্রতিভাহীন লোক ঘরে বসিয়া নানারূপ কল্পনা করে, অবশ্যই কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ে লাঙল বহিয়া পশ্চাৎ হইতে লাজেমলা খাইয়া নতশিরে সহিষ্ণুভাবে প্রাত্যহিক মাটি ভাঙার কাজ করিয়া সন্ধ্যাবেলায় এক পেটা জাবনা খাইতে পাইলেই সন্তুষ্ট থাকে, লম্ফে ঝম্পে আর উৎসাহ থাকে না। রবীন্দ্রনাথ যথোচিত মধ্যবিত্ত চরিত্রকে বিশ্লেষণ করে বলেছেন। অর্থাৎ প্রথম পর্বের বৈষয়িকতা, দ্বিতীয় পর্বের রোমান্টিকতার পর হঠাৎ করেই যেন একটা বাস্তবতার তৃতীয় পর্ব নায়কের জীবনে চলে এলো। সে নিঃসঙ্গ শূন্য স্কুল ঘরে একা বাস করে, স্কুলেরই একটি চালা ঘরে, এবং ঘটনাচক্রে স্কুলের কাছেই আবার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা বাড়ি, যেখানে রামলোচন সুরবালাকে নিয়ে থাকেন। এই নায়কের মনে হচ্ছে তাহার সঙ্গে তাহার স্ত্রী আমার বাল্যসখী সুরবালা ছিল, তাহা আমার জানা ছিল। এটা জানার পরেই নায়কের অনুভূতি যেটা সেটা আমরা দেখব। কিন্তু তখনও প্রাথমিকভাবে সে যখন জানে সুরবালা বাড়ির কাছে এসে আছে, তখনও তার সেই সেকেন্ড মাস্টারের যে ঝোঁক এবং সবকিছু মিলিয়ে অন্যান্য কাজের প্রতি তার যে বিপুল আগ্রহ, এই সুরবালা তার বাড়ির কাছে আছে, সুরবালার অন্যত্র বিবাহ হয়েছে, এই ব্যাপারটা তখনও পর্যন্ত তাকে খুব বেশি ভেতর থেকে কষ্ট দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত একদিন রামলোচন রায়ের বাড়িতে গিয়ে গল্প করতে করতে নায়কের কানে এলো পাশের ঘরের অত্যন্ত মৃদু চুরির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস, পায়ের একটু শব্দ, এবং জানলার ফাঁকে দুটি চোখের কৌতূহল ভরা দৃষ্টির অনুভূতি। এবং এই সময় আমরা উদ্ধৃতির মধ্যে দেখতে পাচ্ছি নায়ক কি ভাবছে, তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল। বিশ্বাস, সরলতা
এবং শৈশব প্রীতিতে ঢলঢল দুখানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘনকৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি, সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টনটন করিয়া উঠিল। এইখান থেকেই আমরা দেখতে পেলাম যন্ত্রণা শুরু হলো। স্কুলে সেই চালা ঘরের ঝাঝা রোদে, ঈষৎ উত্তপ্ত বাতাসে, নিম গাছের পুষ্পমঞ্জরির সুগন্ধে অথবা সন্ধ্যায় পুষ্করিণীর ধারে সুপরি নারকেলের অর্থহীন মর্মধ্বনির মাঝে অলক্ষ্যে নিয়তির নির্দেশে সেই বাল্য সঙ্গিনী সুরবালাই নিঃসঙ্গ নায়কের জীবনে জাগিয়ে তুলল এক বিশেষ ধরনের অস্থিরতা। এই যে সে অনেক কিছু ভাবতে থাকলো, একটা মাঝখানে সামাজিকতার দেয়াল, এবং সে জানলো যে সামাজিকতার দেয়াল অতিক্রম করে সুরবালার সঙ্গে দেখা করার সুযোগ নেই, তাই তার লেখাপড়ায় কোনো কাজই মন লাগলো না। তার শুধু বারবার মনে হলো মাঝখানে বরাবর করি একখানে দেয়াল থাকিবে সুরবালার সঙ্গে। তার এই অনুভূতিশীল প্রেমিক মন নিজের কাছে নিজের প্রশ্নের উত্তর খুঁজেছে বারবার। প্রশ্ন করেছে, সুরবালা আমার কে? তার আত্মমগ্ন প্রেমিক চিত্ত হাহাকার করে বলে উঠেছে, সুরবালা আজ তোমার কেহই নয়, কিন্তু সুরবালা তোমার কি নাম হইতে পারিত? আর জীবন যুদ্ধে পরাজিত আশাভঙ্গ বিদীর্ণ নায়ক হঠাৎ তখন অনুভব করেছে, যথার্থ অনুভব করেছে, মানে তার মতো করে হয়তো আরো অনেকের অনুভূতি হয়। উদ্ধৃতির মধ্যে বলেই আমরা বলছি, মনুষ্য সমাজ একটা জটিল ভ্রমের জাল, ঠিক সময়ে ঠিক কাজটি করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। যাই হোক, তারপরে আমরা দেখতে পেলাম যে সেই এক রাত্রি এলো। রামলোচন রায় মুখদ্দপুরমুখে বাইরে গেছিলেন, বাড়িতে ছিলেন না। বিকেল হতেই প্রকৃতি ক্রমে প্রলয়ঙ্কর হতে লাগলো। মুষলধারায় বৃষ্টি, সঙ্গে যতই রাত্রি হতে লাগলো ঝড়ের বেগ বাড়তে লাগলো। প্রলয়ঙ্কর প্রকৃতি অস্থির ব্যাকুলচিত নায়কের মনে করিয়ে দিল যে, নায়ককে তখন মনে পড়লো তার যে এই দুর্যোগে সুরবালা ঘরে একা। ঝড়, জল, গর্জন, বর্ষণ এবং ক্রমে রাত্রি যখন 1টা-1:30, তখন হঠাৎ বানের ডাক শোনা গেল। এইরকম সংকটময় পরিস্থিতি সৃষ্টি করে নায়কের মনের উৎকণ্ঠাকে ক্লাইম্যাক্সে নিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ। যে নায়ক এর আগে কি করা উচিত সে সম্পর্কে মনস্থির করতে পারেনি, সে এবার ঘর ছাড়িয়া সুরবালার বাড়ির দিকে এগিয়ে চলল। ঘর ছেড়ে চারিদিকে জলমগ্ন, কেবল হাত পাচ্ছায় দ্বীপের উপর নায়ক ও সুরবালা। নায়ক তার সমগ্র অন্তরাত্মা দিয়ে অনুভব করেছে ঠিক এই মুহূর্তে, আজ সমস্ত বিশ্ব সংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই। এই চূড়ান্ত সংকট মুহূর্তটিকে প্রলয়কাল শব্দের দ্বারা চিহ্নিত করে সময়ের গুরুত্বকে এবং নায়কের মনে তার প্রভাবকে বোঝাতে চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ। তিনি কি সুন্দর করে বললেন, প্রলয়কালকেও আঁকলেন সুন্দর করে। তখন প্রলয়কাল, তখন আকাশে তারার আলো ছিল না এবং পৃথিবীর সমস্ত আলো নিভিয়া গেছে। প্রলয়ের অনন্ত রাত্রি নিশীম অন্ধকার আর সুগভীর শব্দ এনেছে, নিঃশব্দ নিয়ে আসে কখনো কখনো অনন্ত আনন্দের আস্বাদ। এই গল্প আমরা তাই পেয়েছি। বাল্যসখী সুরবালা ও নায়ক সে সময় প্রতিটি মুহূর্তকে হৃদয় দিয়ে ছুঁতে চেয়েছে বলে তারা একটি কথা বলেনি, অথচ তখন একটা কথা বললেও ক্ষতি ছিল না। একটা কথাও বলা গেল না, কেহ কাহাকেও একটা কুশল প্রশ্নও করিল না। কেবল দুইজন অন্ধকারের দিকে চাহিয়া রহিলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যুস্রোত গর্জন করিয়া ছুটিয়া চলিল। এই এক রাত্রির গল্পটি যেন একটা বিশেষ রাত্রির এই বিশেষ মুহূর্তটাকে গড়ে তোলার জন্য প্রতীক্ষা করছিল। আসলে এই যে একবারে আর কি শেষ পর্যন্ত যেন এই গল্পটা প্রকৃতির সঙ্গে মানবের আত্মার সংমিশ্রণের গল্প। সমস্ত লৌকিক ও ব্যবহারিক অর্থ তাৎপর্যকে পেরিয়েও আমরা বলতে পারি, মানে আমাদের মনে পড়ে ব্রাউনিং এর সেই অশ্বারোহণের দ্য লাস্ট রাইড একটি কবিতার কিছুটা অংশ। I and my mistress side by side shall be together breathe and ride, so one day more I am defeated, who knows but the world may end tonight। মানে এই যে
শেষ হয়ে যাবে সবকিছু, আমাদের মিলন হবে না, শেষ হয়ে যাবে সবকিছু। কিন্তু রবীন্দ্রনাথের নায়ক তো এমন ভাবে না। রবীন্দ্রনাথের প্রেম চির অম্লান, অনন্ত প্রেম, মানে বিচ্ছেদটাই এখানে আমরা দেখতে পাচ্ছি বাস্তবতা, কিন্তু রবীন্দ্রনাথ সেই চিরন্তন বিচ্ছেদের কথা ভাবেন না। এই গল্পের রোমান্টিক মনোভঙ্গির আলোয় মানুষ ও প্রকৃতি অপার্থিব হয়ে উঠেছে, প্রেম হয়েছে সুন্দর। এখানে জীবনের ক্ষুদ্র তুচ্ছ মুহূর্তগুলি প্রলয়ান্ধকারের মাঝে হয়ে উঠেছে অবিস্মরণীয়। তাই দুটি নরনারী যখন চিরমিলনের প্রান্তরেখায় এসে দাঁড়িয়েছে, তখনই নায়ক স্থির অমলিন মাধুর্য নিয়ে বলতে পেরেছে, সে ঢেউ না আসুক, স্বামী পুত্র গৃহধন জন লইয়া সুরবালা চিরদিন সুখে থাকুক। আসলে প্রকৃতির বিরাটত্ব নায়ককেও অনেক বিরাট করে দিয়েছে। সে বিরাটই ছিল, ভয়ঙ্কর সুন্দর রূপ। এই যে প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর রূপ নায়কের মনে জাগিয়েছে এক অনন্ত আনন্দের আস্বাদ। এতদিনের ক্ষুদ্র তুচ্ছ আকাঙ্ক্ষার বাসনা রক্তিম ঢেউ, প্রলয়কালের ঝড়, মৃত্যুস্রোতের মধ্যে নিঃশেষে বিলীন হয়ে চিরবিচ্ছেদের জ্বালাকে প্রকৃতির অমৃতপম মাধুর্যে রূপান্তরিত করেছে নায়ক। এখানে সুরবালার জন্য নায়কের হৃদয়ে যে অশান্ত ঝড় উঠেছিল, তা উদার বিশ্ব প্রকৃতির মাঝে দাঁড়িয়ে অমৃত উপলব্ধিতে যেন শান্ত হয়েছে। আমি এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। আমার সমস্ত ইহজীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রি উদয় হইয়াছিল। আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি রাত্রি আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। আসলে এই গল্প পাঠের শেষে আমাদের মনে অনুরণিত হতে থাকে এক রকমের যেন গীতি কবিতার সুর মূর্ছনা। নিটল কাহিনী বৃত্ত রচনার পরিবর্তে একটি ভাব বা অনুভূতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই অসাধারণ গল্পটি। নায়কের বিশেষ বেদনানুভূতিতেই এই গল্পের সূচনা, এই গল্পের সমাপ্তিও হয়েছে। এবং প্রকৃতি আর জীবনের মেলবন্ধন হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এই প্রলয় রাত্রির ভয়ঙ্কর সুন্দর মাধুর্য সংক্ষিপ্ত সংহত বর্ণনায় লাভ করেছে বিশেষভাবে গীতি কবিতার ব্যঞ্জনা। আদর্শ লোকের পরম পাথর খুঁজে খুঁজে ঘুরে বেড়ায় খ্যাপার দিন কাটে, কিন্তু একদিন সে অনুভব করে, সেই খ্যাপা অনুভব করে একটুখানি প্রেম, জীবনের একটি স্নিগ্ধ নীরের দাক্ষিণ্যই তাকে দিতে পারত পরমতম ঐশ্বর্য। কিন্তু নিজের এই ক্ষতিটিকে যখন সে বুঝতে পারে, তখন আর সময় নেই। সুরবালাকে সহজেই পাওয়ার অধিকার বোধ থেকে একটা উপেক্ষা, তারপর কর্মক্ষেত্রগত উন্নতির স্বপ্ন এবং পরে দেশোদ্ধারের মরীচিকা পরিণামে সম্পূর্ণতা দিয়েছে নায়কের শোচনীয় বঞ্চনার অনুভূতিকে। আবার তার পরম প্রাপ্তির ক্ষণটিও দারুণ শোভন ব্যঞ্জনায় উপস্থিত হয়েছে এই গল্পে। আসলে আমরা জানি যে রবীন্দ্রনাথ প্রথমত এবং প্রধানত একজন কবি। তার ছোট গল্পগুলিও যখন তিনি লেখেন, সেই ছোট গল্পের জন্ম হয় তার কবি সত্তার ভেতর থেকেই। মনে হচ্ছে আমাদের রবীন্দ্র সাহিত্য জীবনে তার মানসী সোনার তরী এবং এই সমস্ত কাব্যগ্রন্থে আমরা কিছু কিছু প্রেম ব্যর্থতায় কাতর হতে দেখব। কিন্তু শেষ পর্যন্ত এই গল্পে কিন্তু আমরা যেটা পেয়েছি, যে অনন্ত সৌন্দর্যের মাঝে যে বিরহ সৌন্দর্য, সেই সৌন্দর্যের দর্শন আমরা এখানে পেয়েছি। এই যে একটা ভাব সম্মিলন, বাস্তবত হয়তো সুরবালার সঙ্গে নায়কের আর মিলন হবে না, কিন্তু তারা যে পরস্পরের প্রতি হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, পরস্পরকে জীবনের পথে তারা এগিয়ে দিল, শুভেচ্ছা দিল পরস্পর। হ্যাঁ, এই যে সেই মানে একদম অনন্ত ভাব সম্মিলনে যেন যাত্রা করেছে এই গল্পের নায়ক। আসলে সমস্ত গল্পটা যেন একটা সনেট এর মতো দৃঢ় নিবদ্ধ, প্রতিটির সমগ্রতা এখানে রক্ষিত নিপুণভাবে। আর এই গল্পের যদি নামকরণ নিয়ে কথা বলি আমরা, তাহলে তো এক রাত্রি ছাড়া আর কোনো কিছু ভাবা যায় না। এই গল্পের নামকরণ, গল্পের নায়কের জীবনে এক রাত্রির অভিজ্ঞতা কেমন করে অনন্ত রাত্রির ব্যঞ্জনা নিয়ে এলো, সেই কাহিনী যখন এই গল্পে পরিবেশিত হয়েছে। গল্পের নামকরণ নানাভাবে হতে পারে, গল্পের চরিত্র কেন্দ্রিক হতে পারে, ঘটনা কেন্দ্রিক হতে পারে, গল্পের মূল ভাবনা কেন্দ্রিক হতে পারে। তো এই গল্প সত্যিই তাই, যে আসলে
অনুভূতির কে কেন্দ্র করে, অনুভূতির ভেতর দিয়ে কোন একজন সংবেদনশীল মানুষ, সচেতন মানুষ তার জীবন একটু রাত্রিকে যে অনন্ত রাত্রি করতে পারে। শেষ পর্যন্ত কিন্তু আমরা এই গল্পের যে নায়ককে দেখলাম, সে কিন্তু ব্যর্থ প্রেমিক নয়, সে কিন্তু শেষ পর্যন্ত জিতে গেল। তার কারণ ভালোবাসার যে সুখ, যে মাধুর্য, যে অনুভূতি, যে পরম প্রাপ্তি, সেটা কিন্তু এই একটি রাত্রির একটি বিশেষ মুহূর্তে এসে এই নায়কের জীবনে ঘটল। তাই সব দিক থেকেই এই গল্প সার্থক। ধন্যবাদ সকলকে।